সরকার বিরোধী আন্দোলনে উত্তাল বিভিন্ন শহর, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে শুভেন্দু অধিকারীর বাসভবনে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিকে আজ শুভেন্দু অধিকারীর বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটায় শুভেন্দু অধিকারী পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। নরেন্দ্র মোদীও আজকে ক্ষমতা হারাবে। পশ্চিমবঙ্গে ধ্বংসলীলার বিষয়ে আন্তর্জাতিক চাপ এবার ভারতের উপর পড়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় কারা কারা দায়িত্ব পেলেন? ৩৫ জন মন্ত্রী আজকে তারা শপথ নিয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার অবশেষে তৈরি হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার নতুন ব্রিগেড। হে মুসলিম ভাই, তোমরা কোথায়? খেলা তো শুরু হয়ে গেছে। সকল মুসলমান একসাথ হয়ে ভারতে নেমে গেছে। মন্ত্রিসভা শপথ নিল। ৩৫ জন মন্ত্রী হিসেবে শপথ নিলেন। লোকভবনে শপথ অনুষ্ঠান। আমি তাপস রায়, মানে এই সরকারও বেশি দিন টিকবে না। তারা চুরি করছে, জোট চুরি করছে, তাদের লাইফের উপর ইন্টারফেয়ার করতে পারে না, সাধারণ মানুষকে অসহায় অবস্থায় ফেলছে। যে যারা ৩,০০০ টাকার জন্য এত ফর্ম ফিল আপ করেছে, তারা ৫,০০০ টাকার জন্য তো মানে বাড়ি বেঁচে দিতে হবে তাহলে। মানুষ জমছে, এনআরসি শুরু হয়েছে, আর ভয়ের চোটে অনেকে ঘর বাড়ি বিক্রি করে ওপারে পালাচ্ছে। এই খবরগুলো আপনারা সবাই জানেন। গত কয়েকদিন ধরে খবরের কাগজ আর সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই আপনারা এই একই কথা বারবার দেখছেন। ভারতের প্রত্যেকটা জনগণ বয়ে আছে। আজকে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা গঠন হয় এবং এই মন্ত্রিসভা গঠন হওয়ার পর শুভেন্দু অধিকারী বিপদে পড়ে শুভেন্দু অধিকারীর বাড়ির মধ্যে ভাঙচুর হয় এবং শুভেন্দু অধিকারী কঠিন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয় পদত্যাগের। দর্শক শ্রোতা, পশ্চিমবঙ্গের রাজনীতি গত 15 দিন যাবৎ উত্তাল। এই নিয়ে আজকে নরেন্দ্র মোদী পদক্ষেপ নেয় এবং নরেন্দ্র মোদীও বিপদে পড়ে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে মমতা ব্যানার্জি, তারাপতি বিজয় এবং আরো যারা বিরোধী দলের নেতা রয়েছে সবাই কিন্তু এই শুভেন্দুর বিরুদ্ধে অ্যাকশন নেয়। সবকিছু দেখানোর চেষ্টা করবো একটি ভিডিওতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় কারা কারা দায়িত্ব পেলেন? ৩৫ জন মন্ত্রী আজকে তারা শপথ নিয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার অবশেষে তৈরি হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার নতুন ব্রিগেড। কাদের কাদের মন্ত্রী, কোন কোন পর্যায়ে মন্ত্রী করা হবে, এখানে যাকে তাকে মন্ত্রী করা হয়নি। নমস্কার, শুরু করছি বাংলার মাটি, বাংলার ভোট। রাজ্যে পালাবদল হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে রাজ্যে চলছে উন্নয়নের পাঁচালী। তবে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে একটা প্রশ্ন ছিল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় কারা কারা দায়িত্ব পেলেন? আপনার পাড়ার মহল্লার বিধায়ক, তিনি বা কোন দায়িত্ব পেলেন? দীর্ঘ প্রতীক্ষার অবশেষে তৈরি হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার নতুন ব্রিগেড। কারা ঠাঁই পেলেন? গত 8ই মে ব্রিগেডের ময়দানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যান্যরা যেমন মন্ত্রী নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনিয়া। কিন্তু বাকি মন্ত্রীরা কবে শপথ নেবেন তা নিয়ে একটা দোলাচল তৈরি হচ্ছিল। কারা মন্ত্রী হবেন অনেক নাম ঘুরপাক খাচ্ছিল। আজকে লোকভবনে রাজ্যপাল RN রবির উপস্থিতিতে নতুন মন্ত্রিসভা গঠন হলো এবং বিজেপির পূর্ণ মন্ত্রী গঠন হলো। ৩৫ জন মন্ত্রী আজকে তারা শপথ নিয়েছেন। রাজ্যপাল RN রবির নতুন মন্ত্রিসভার ৩৫ জনকে শপথ বাক্য পাঠ করালেন। শপথের আগে বাজলো বন্দে মাতরম, জনগণ মন অধিনায়ক। একের পর এক শপথ নিলেন রাজ্যের ৩৫ জন মন্ত্রী। আগাগোড়ায় হাজির ছিলেন রাজ্যসভার সাংসদ, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, রাহুল সিনহারা। তবে মন্ত্রিসভায় যাদের নাম জোরালোভাবে ঘোরাফেরা করছিল একটা সময়, তাদের মধ্যে অনেকেই আজকে মন্ত্রী হয়েছেন। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মালতী রাভা রায় তুফানগঞ্জের বিধায়ক, কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাও, কালচিনির বিধায়ক বিশাল লামা, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন, মাটিগড়ার ও নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, কলকাতার মানিকতলার বিধায়ক তাপস রায়, বিধাননগরের বিধায়ক শারদদত্ত মুখোপাধ্যায়, শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের পূর্ণিমা চক্রবর্তী, বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খাঁ এবং সিউড়ির বিধায়ক
জগন্নাথ চট্টোপাধ্যায় যেমন রয়েছে, হাওড়া উত্তরের বিধায়ক উমেশ রায়, ময়নার বিধায়ক অশোক দিন্দা, তার পাশাপাশি নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং, সুমিত্র চট্টোপাধ্যায় নৈহাটির বিধায়ক, সুমনা সরকার বলাগড়ের বিধায়ক, গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদের বিধায়ক, রূপা গঙ্গোপাধ্যায় সোনারপুর দক্ষিণের বিধায়ক, এছাড়াও কান্দির বিধায়ক গার্গী দাস। এতগুলো নাম ঘোরাফেরা করছিল, কিন্তু পূর্ণমন্ত্রীর নাম ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। আপনারা জানেন তারা কারা। পূর্ণমন্ত্রী পদ পেলেন শঙ্কর ঘোষ, বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী তাপস রায়, এবং পূর্ণমন্ত্রী হলেন বিধাননগরের শারদত্ত মুখোপাধ্যায়। পূর্ণমন্ত্রী হয়েছেন মালতী রাভা রায়, পূর্ণমন্ত্রী হলেন ইন্দ্রনীল খাঁ, পূর্ণমন্ত্রী হয়েছেন অর্জুন সিং এবং জগন্নাথ চট্টোপাধ্যায়। এখানেই শেষ নয়, মনোজ ওরাও তিনিও পূর্ণমন্ত্রী হয়েছেন, দীপক বর্মন। শুধু কি তাই, রয়েছে গৌরীশঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত। কিন্তু প্রতিমন্ত্রী হয়েছেন কারা? প্রতিমন্ত্রী হলেন ময়নার বিধায়ক অশোক দিন্দা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস। এছাড়াও রয়েছে জোয়েল মুর্মু। মানুষ জমছে, এনআরসি শুরু হয়েছে, আর ভয়ের চোটে অনেকে ঘর বাড়ি বিক্রি করে ওপারে পালাচ্ছে। এই খবরগুলো আপনারা সবাই জানেন। গত কয়েকদিন ধরে খবরের কাগজ আর সোশ্যাল মিডিয়া স্ক্রোল করলেই আপনারা এই একই কথা বারবার দেখছেন। কিন্তু আজ গ্লোবাল ইম্প্যাক্টে আমরা এই চেনা খবরের আড়ালে থাকা সেই অচেনা ভূ রাজনৈতিক চালটা ডিকোড করব, যা সাধারণ মিডিয়া আপনাকে কখনোই বলবে না। কারণ আসল প্রশ্নটা কি হচ্ছে তা নয়, আসল প্রশ্নটা হলো একই বিশ্ববাজার, একই আন্তর্জাতিক চাপ, তাও ভারত কেন এই মুহূর্তে এত বড় এবং কড়া প্রশাসনিক সিদ্ধান্ত নিল? আর ওপারে ঢাকা কেন প্রায় ৩,০০০ চিহ্নিত মানুষের ভেরিফিকেশন ফাইল বছরের পর বছর ধরে টেবিলের তলায় চেপে রেখে দিয়েছে? আজ আমরা আলোচনা করব সেই ইনসাইড স্টোরি নিয়ে, যেখানে একদিকে রয়েছে ভারতের জাতীয় নিরাপত্তার অলঙ্ঘনীয় কোর পলিসি, আর অন্যদিকে রয়েছে ঢাকার নতুন প্রশাসনের এমন কিছু অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক বাধ্যবাধকতা, যার হিসাব মেলাতে তারা এই মুহূর্তে এক চরম কূটনৈতিক উভয় সংকটের মুখে। কোনো সস্তা সেনসেশনাল নিউজ বা খবরের পুনরাবৃত্তি নয়। আজ আমরা একজন ভারতীয় বিশ্লেষকের টেবিল থেকে উন্মোচন করব এই পুরো সংকটের পেছনের আসল মাস্টার প্ল্যান। যারা শুধু হেডলাইন নয়, আন্তর্জাতিক রাজনীতির ভেতরের সমীকরণটা বুঝতে চান, আজকের এই বিশেষ বিশ্লেষণটি শেষ পর্যন্ত শুধু তাদেরই জন্য। চলুন শুরু করা যাক আমাদের মন্ত্র, এক্সপ্লোর, ডিকোড, ডিসকভার। ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, আইনি কাঠামোর আসল সত্য। এই পুরো ঘটনার নেপথ্যে যে প্রশাসনিক তৎপরতা কাজ করছে তার একটি সুনির্দিষ্ট আইনি ও কৌশলগত ভিত্তি রয়েছে। পশ্চিমবঙ্গে নীতিগত পরিবর্তনের পর প্রশাসন এখন একটি স্পষ্ট এবং আপোষহীন রোড ম্যাপ নিয়ে এগোচ্ছে, যাকে বলা হচ্ছে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। অর্থাৎ অবৈধভাবে বসবাসকারীদের চিহ্নিতকরণ, নির্বাচনী তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া এবং আন্তর্জাতিক নিয়ম মেনে স্বদেশে ফেরত পাঠানো। একজন ভারতীয় বিশ্লেষক হিসেবে আমাদের আবেগ সরিয়ে রেখে বাস্তবতাটা বুঝতে হবে। বিশ্বের যে কোনো সার্বভৌম রাষ্ট্রের সবচেয়ে প্রথম এবং অলঙ্ঘনীয় দায়িত্ব হলো নিজের ভূখণ্ড ও অভ্যন্তরীণ সুরক্ষাকে সুরক্ষিত রাখা। ভারত ঠিক এই আইনি এবং সাংবিধানিক দায়িত্বটি পালন করছে। আর এই মাস্টার প্ল্যানটি কার্যকর করতে তিনটে অত্যন্ত সুনির্দিষ্ট ফ্রন্টলাইনে কাজ চলছে। হোল্ডিং সেন্টারের আইনি বৈধতা। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের দীর্ঘদিনের গাইডলাইন মেনে এ রাজ্যেও এখন নথিপত্রহীন বিদেশি নাগরিকদের জন্য হোল্ডিং সেন্টার সক্রিয় করা হচ্ছে। মালদার ইংলিশ বাজারের চন্দন পার্ক সহ বিভিন্ন জায়গায় তৈরি এই কেন্দ্রগুলো কিন্তু কোনো সাধারণ কারাগার বা প্রিজন নয়। আলটিমেটলি এ টিম আর বি টিম তো একই জিনিস, কোনোটাই তো আলাদা না। যে যারা ৩,০০০ টাকার জন্য এত ফর্ম ফিল আপ করেছে, তারা ৫,০০০ টাকার জন্য তো মানে বাড়ি বেঁচে দিতে হবে তাহলে তাদেরকে। তাহলে এই যে মানে ফেরেববাজি কারবার, সরকারের যে ফেরেববাজি কারবার, মানে এতদিন ধরে ১৫ বছরে ফেরেববাজি চলেছে, এবার এরা হচ্ছে অর্গানাইজ ফেরেববাজ। কারণ এরা যেহেতু মানে দেখুন, এরা যে ভোটে জিতে এসছে, হাওয়ায় জিতে এসছে, এদের তো কোনো সংগঠন বলে সেরকম কিছু নেই। তো এরা কি করবে? এরা তাহলে এই যে বলছে ভালো তৃণমূল, এতদিন বলছিল তৃণমূল নাকি জায়গা দেবে না, তো এখন বলছে ভালো তৃণমূল। মানে ভালো তৃণমূলের কেসটা কি? তাহলে এই যে ফেরেববাজির কেসটা তো মানে পরিষ্কার। ৫,০০০ হ্যাঁ, সে তো বলবেই, কারণ হচ্ছে ১২ ফর্ম ফিলে মানুষকে তো হ্যারাসমেন্ট হতে হচ্ছে। মানুষ কি চায়? মানুষ চায় আমি সুরাহা পাবো, কিন্তু এতে তো সুরাহা কি জন্য? মানুষের আরো অস্বস্তি বাড়ছে। এদিকে বলছে পোর্টাল, কই অনলাইনে কোনো পোর্টাল তো আমরা দেখতে পাচ্ছি না কেউ। তো আমাদের যে অন্নপূর্ণা ভান্ডার বিষয়টা,
এর আগেও তো লক্ষ্মী ভান্ডার চালু ছিল। এই যে 12 পাতার অন্নপূর্ণা ভান্ডার, আমাকে একটা মানে রাজ্য সরকার যার নিজের দায়িত্ব, সেই দায়িত্ব অনুযায়ী আমাকে ভাতা দেবে, তার জন্য আমার সমস্ত ঠিকুজি গোষ্ঠীর একে দিতে হবে, সরকারকে দিতে হবে, এটা কোথায় লেখা আছে? তার মানে ঘুরিয়ে বোঝা যাচ্ছে যে এটা অন্য সিএ এনআরসি এগুলোরই কল। তো মানুষ এই কিছুদিন আগে দেখছিলাম 2-1 ভদ্রমহিলা বলছে ইন্টারভিউতে যে তাহলে আমাদের পুরনো সরকারই ভালো ছিল। আলটিমেটলি এ টিম আর বি টিম তো একই জিনিস, কোনোটাই তো আলাদা না। যে সরকার এখন এসছে তাদেরই তো জন্মদাতা মমতা ব্যানার্জি ছিল, তো তাদের হয়ে গেছে, তারা যখন সরিয়ে দিয়েছে আরেকজন এসছে। তো আমি একটা ভাতা পাবো, ভাতা পেতে গেলে যদি আমাকে সমস্ত রকম ঠিকুজি গোষ্ঠী দিতে হয়, তাহলে আমার ওরকম ভাতার দরকার নেই। জমির দলিল পর্যন্ত দিতে হবে, এটা কোথায় ঠিক হয়েছে? আমি একটা ভাতা আমাকে দেওয়া হবে, তখন আমার জমির দলিল দিতে হবে, আমার বাড়ির সমস্ত কিছু দিতে হবে, এটা কোথায় নিয়ম করছে? কোন সরকারে এই নিয়মটা করা আছে? প্রথমত। দ্বিতীয় হচ্ছে, এই যে নতুন সরকার এসে দেখাচ্ছে যে আমরা এই দেবো সেই দেবো, এগুলো তো নতুন কিছু করছে না, এ তো পুরনো জিনিস। বামফ্রন্ট সরকারের আমলে এগুলো সবই ছিল, নতুন কিছু তো ব্যাপার নয়। আজকে ওরা ওই মানে বাবার একতলা বাড়ি, তার উপর আরেকতলা বাড়ি করে রং করে বলছে আমরা বাড়ি করেছি। এইসব মানে গুপলিবাজি কেস আমরা সব জানি। তো এইভাবে মানুষকে হ্যারাস ছাড়া কোনো কিচ্ছু হচ্ছে না। আরও সময় আছে, মানুষ বোঝেননি, মানুষ ভেবেছেন যে নতুন সরকার আসলে বলে আমরা সুরাও, কারণ যে 15 বছর ধরে যে সরকার ছিল সে কাটমানিতে চুরি চামারি, মানে চাল থেকে তিরপল থেকে সমস্ত কিছু, মানে শিক্ষা থেকে সমস্ত কিছুতে চুরি চামারি করে মানে ফাঁক করেছে। যেখানে আপনার 1500 টাকা ভাতা নিতে গেছেন সেখানেও কাটমানি খেয়েছে। এই সরকারও নেবে, এবারে আস্তে আস্তে নেবে। কিন্তু এই যে আস্তে আস্তে আমি যে 12 পাতা ধরুন, যারা জানে না, যারা পড়াশোনা জানে না, তাদেরকে বলছে আধিকারিকরা নাকি বাড়িতে গিয়ে ফিল আপ করবে। আধিকারিকরা যে বাড়িতে এসে ফিল আপ করবে, আমরা কেন আমাদের সমস্ত কিছু দেখাবো? এটা কোথায় ঠিক হয়েছে? তার মানেই তো আমরা বুঝতে পারছি যে তারা আমাদের সমস্ত পার্সোনাল লাইফের উপর ওরা ইন্টারফেয়ার করছে। কোনো সরকারের কি এটা নিয়ম আছে নাকি যে পার্সোনাল লাইফের উপর যারা চুরি করছে, চুরি করছে, তাদের লাইফের উপর ইন্টারফেয়ার করতে পারে না? সাধারণ মানুষকে অসহায় অবস্থায় ফেলছে। তাহলে এই সরকারও বেশি দিন টিকবে না। সমস্ত কিছু বাড়বাড়ন্তের শেষ আছে। এই সরকারও যদি ভেবে থাকে যে আমরা এগুলোর আড়ালে নিজেকে মানে মানুষের সমস্ত কিছু আমরা একেবারে করবো, হবে না। এখান থেকে আরেকটা প্রশ্ন বারবার উঠে আসছে যে এই সরকারি বলেছিল আমরা ক্ষমতায় আসলে সাংবাদিকদের 5000 টাকা দেব। একটা প্রশ্ন এটাই যে যারা 3000 টাকার জন্য 12 পাতা ফর্ম ফিল আপ করাচ্ছে মহিলাদের, তাহলে তারা 5000 টাকার জন্য সাংবাদিকদের কত টাকা? একদমই তাই, যে যারা 3000 টাকার জন্য এত ফর্ম ফিল আপ করেছে, তারা 5000 টাকার জন্য তো মানে বাড়ি বেঁচে দিতে হবে তাহলে তাদেরকে। তাহলে এই যে মানে ফেরেবাজি কারবার, সরকারের যে ফেরেবাজি কারবার, মানে এতদিন ধরে 15 বছরের ফেরেবাজি চলেছে, এবার এরা হচ্ছে অর্গানাইজ ফেরেবাজ। কারণ এরা যেহেতু মানে দেখুন, এরা যে ভোটে জিতে এসেছে, হাওয়ায় জিতে এসেছে, এদের তো কোনো সংগঠন বলে সেরকম কিছু নেই। তো এরা কি করবে? এরা তাহলে এই যে বলছে ভালো তৃণমূল, এতদিন বলছিল তৃণমূল নাকি জায়গা দেবে না, তো এখন বলছে ভালো তৃণমূল, মানে ভালো তৃণমূলের কেসটা কি? মন্ত্রিসভা শপথ নিল, 35 জন মন্ত্রী হিসেবে শপথ নিলেন লোকভবনে শপথ অনুষ্ঠান। আমি তাপস রায় ঈশ্বরের নামে শপথ করিতেছি সংবিধানের প্রতি আমি অপ্রীতি নিষ্ঠা ও আনুগত্য পোষণ করি। আর এই মন্ত্রিসভার তালিকা দেখলে এক লহমায় বলা যায় ভারসাম্যের মন্ত্রিসভা তৈরি করলেন শুভেন্দু অধিকারী এবং বিজেপি। তাদের লক্ষ্য ছিল একটাই, যাতে এই যে মন্ত্রিত্ব হবে, এই যে মন্ত্রিসভা গঠন হবে, তাতে বিভিন্ন জেলাকে ছুঁয়ে যেতে হবে। শুধুমাত্র একটি জেলা থেকেই বা কয়েকটি জেলা থেকেই বেশি আধিক্য রাখা হবে সেটা নয়, কারণ বিভিন্ন জেলা থেকে অসম্ভব ভালো ফলাফল হয়েছে। বিভিন্ন জেলা থেকে তৃণমূল কংগ্রেস প্রায় মুছে গেছে, সেই সমস্ত জেলা থেকে প্রতিনিধিকে তুলে নিয়ে আসা হয়েছে। অনেকে বলছেন জীবনে ভাবেনই বিধায়ক হতে পারবেন, তারা মন্ত্রী হচ্ছেন, তারা মন্ত্রী হিসেবে শপথ নিলেন, এটা অনেকের কাছে স্বপ্নের মতো লাগছে। কিন্তু ওই যে বলে গলি থেকে রাজপথে, এই জার্নিটায় কিভাবে তারা হলেন সত্যি তারা বুঝে উঠতে পারছেন না। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম থেকেই বলেছিলেন যে এই বিজেপি সরকারের মন্ত্রিসভা এমন হবে যেখানে ভারসাম্য থাকবে, সমাজের সর্বস্তরের মানুষের প্রতিনিধিত্ব থাকবে, বিভিন্ন জেলার মানুষের প্রতিনিধিত্ব থাকবে, যারা সত্যিকারের অ্যাক্টিভ কর্মী হিসেবে কাজ করেছে, টিকিট দিয়েছিল দল যাকে, নির্বাচনে জিতে লড়াই করে নিজেকে প্রমাণ করেছে, তাদের প্রতিনিধিত্ব থাকবে বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞ ব্যক্তিত্বদের, প্রতিনিধিত্ব থাকবে মহিলাদের। উল্লেখযোগ্যভাবে এই বিজেপি সরকারের মন্ত্রিসভায় প্রচুর নারী মুখের উন্মেষ, তারা কিন্তু অনেকেই মন্ত্রীর তালিকায় ঢুকে পড়লেন। জীবনে প্রথমবার বিধায়ক, প্রথমবারেই মন্ত্রী, তাই অনেকের কাছে বিষয়টা একেবারে স্বপ্নের মতো লাগছে। অনেকে তো বিশ্বাসই করতে পারছেন না, বলছেন এতদিন জানতাম নির্বাচনে জিতে শুধুমাত্র সেই নিজের বিধানসভাটার দায়িত্ব ছিল মানুষের কাজ করার, পরিষেবা দেওয়ার, আর এখন মন্ত্রী হয়ে গোটা পশ্চিমবঙ্গের পরিষেবা দিতে হবে। কিন্তু বিশ্লেষকরা বলছেন
বিজেপি সরকার শুরুতেই একটা মাস্টার স্ট্রোক দিল, বিভিন্ন জেলা থেকে বিধায়কদেরকে তুলে নিয়ে এসে মন্ত্রী করায় কাজের সমবন্টন, ক্ষমতার সমবন্টন এবং সেই সঙ্গে একটা ভারসাম্যের মন্ত্রিসভা তৈরি করলো বিজেপি সরকার। চলুন না একটু দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা নরেন্দ্র মোদীর বিষয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং ভারতের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন টিপে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।